আজকে আমরা দেখলাম জামায়াত এবং এনসিপি জোট করেছে, সেখানে এলডিপিও আছে। ডক্টর আব্দুল তুষার, আপনি এই জোট ঘোষণাকে, জামায়াতের যে জোট 8 দলীয় জোট, সেটা 10-10-এ পরিণত হলো এবং এলডিপি এবং এনসিপি এর সাথে যুক্ত হলো। আমরা দেখলাম ডক্টর শফিকুর রহমানের পাশে অলি আহমেদ বীর বিক্রম। আপনার কেমন লাগলো ডক্টর শফিকুর রহমানের পাশে অলি আহমেদ বীর বিক্রমকে দেখতে? ব্যক্তির আবেগ এখানে আমি মনে করি যে অর্থহীন। এখানে নিজের ছবিটা দেখতে অলি আহমেদ সাহেবের কেমন লাগবে এইটা বরং তার চিন্তা করা উচিত। উনি নিজের ছবিটা দেখবেন না। তো আমার কাছে যেটা অবাক লেগেছে যে আহমেদ অলি আর শাপলা কলি একসাথে গিয়ে যোগ দিল আর কি। আচ্ছা। এবং এই যোগ দেওয়ার পেছনের আদর্শিক কোনো কারণ থাকতে পারে না, কেননা এলডিপি এর আগেই লুজার্স ডেমোক্রেটিক পার্টিতে পরিণত হয়েছে, কারণ তার দল থেকে বিভিন্ন লোকজন বিভিন্ন দলে চলে গিয়েছেন। এমনকি দলের নেতা পর্যন্ত আলোচনায় বসিয়ে রেখে বক্তৃতা দিতে দিতে নাকি আরেক দলে চলে গিয়েছিলেন। তো উনি আসলে এখন ওনার রাজনৈতিক জীবনের শেষ প্রান্তে এসে একটি সিদ্ধান্ত নিয়েছেন, যে সিদ্ধান্তটি আগামী ইলেকশনে প্রমাণিত হবে যে ঠিক ছিল না ভুল ছিল। উনি যে দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতেন চট্টগ্রামে, একটা লোহাগাড়া সাতকানি আর একটা হচ্ছে চন্দনেশ পটিয়া, তো সেই দুইটি আসনে তিনি নিশ্চয় হয়তো এখনও দাঁড়াবেন অথবা একটাতে দাঁড়াবেন। দাঁড়ালে নির্বাচনের ফলাফলই তাকে বলে দেবে যে তার সিদ্ধান্ত ঠিক হয়েছিল নাকি ভুল। আমি সমালোচনা করতে চাই না এই জন্য যে তার রাজনৈতিক জীবনের রীতি বহু আগেই হয়ে গিয়েছে। আমার মনে হয় যে কিছু কিছু ক্ষেত্রে আমাদের এখন ব্লেটেন্ট ট্রুথ যেটাকে বলে, মানে একেবারে মুখের উপরে সত্যি কথাটা এখন বলা উচিত। উনি রাজনৈতিক যে পর্যায়ে আছেন, উনি আসলে এখন মেয়াদোত্তীর্ণ অবস্থায় আছেন। তো এই মেয়াদোত্তীর্ণ রাজনীতিবিদকে নিয়ে জামাতে ইসলামের কি লাভ হবে এটা জামাতে ইসলাম চিন্তা করতে পারেন। যেখানে তরুণদের রাজনীতির উত্থানের কথা, সেই দিক থেকে বিবেচনা করলে এনসিপির যোগ দেওয়াটা একটা আলোচনার বিষয় হতে পারে। কিন্তু এনসিপিতে আপনি দেখবেন যে এই যোগ দেওয়া না দেওয়া নিয়ে ভাঙন শুরু হয়েছে, এবং এনসিপির পোস্টার গার্ল যাকে কিনা তারা সামনে রেখেছে, যাকে নিয়ে ডিম ভ্রমণে যাওয়া হয়েছিল, তো সেই ডিম নিয়েছে যে মেয়েটি একটি দলের জন্য, সে অশ্বডিম্ব পেয়েছে সেই দল থেকে, এবং সে এখন এনসিপিকে ত্যাগ করেছে। কেননা কিছু প্রশ্নের মীমাংসা হয় নাই। কি প্রশ্নের মীমাংসা হয় নাই? মানে এনসিপির রাজনীতিটাই ভুল না, আপনি আমাকে বলেন নারীরা রাজনীতি করতে পারবে কি পারবে না, এই বিষয়ে সম্পূর্ণ ভেটো দেওয়া একটি দল এই জোটের মধ্যে আছে, যারা টকশোতে নারী আলোচক থাকলে অংশ নেয় না। আপনি তো টকশো করেন, আপনি জানেন সেটা কোন দল, আমি নাম না বলি, কিন্তু তারা টকশোতে নারী আলোচক থাকলে, নারী উপস্থাপক থাকলে তারা টকশোতে আসেন না। সেই দলের সঙ্গে জোট বেঁধেছে এনসিপি, যেখানে নারী নেতৃত্ব শুধু নেই, অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থায় নারী নেতৃত্ব ছিল। এরপরে আরেকটি দল, তারা বলেছে নারীরা হবে রানী, তারা বিবাহ করলে রানী হয়ে ঘরে প্রবেশ করবে। এখন রানীর অধীনে প্রজা থাকবে নাকি রানী আনার নামে পুরুষানীদেরকে রাজা দাবি করবে, এটার কোনো ব্যাখ্যা নাই। এবং তারা এটাও বলেছে 5 ঘন্টা 3 ঘন্টা একটা শ্রম ঘন্টা হবে, এরকম কথাবার্তাও বলেছে। এটি নিয়ে কিন্তু এনসিপি তখন প্রতিবাদ সব করেছে। মিলিয়ে মানে মনে হচ্ছে ক্ষমতার রাজনীতি, মানে এনসিপি প্রতিবাদ করেছিল, আপনি চিন্তা করেন, সেই দলের সঙ্গে এনসিপিকে আঘাত করেছে, তাহলে এরা কি করে থাকবেন ওইখানে? তো এখন মানে এই জোটকে আসলে আপনি যদি মূল্যায়ন করেন, মানে আলোচনা তো হলো, মানে যদি স্বল্প কথা এটার জন্য সাধারণ জ্ঞানই যথেষ্ট। 30টা আসনের জন্য তারা সেখানে গিয়েছেন, কারণ অন্য দলের সঙ্গে যখন তারা নেগোশিয়েট করার চেষ্টা করেছেন, সেই সব দল বা সেই দল তাদেরকে 30টি আসন দিতে রাজি হন নাই। এখন প্রশ্ন অন্যখানে, যে 30টি আসনে তারা গেলেন, সেই 30টি আসনে দেওয়ার মতো যোগ্য প্রার্থী আছে তাদের? আচ্ছা, ঠিক আছে, আমরা নিয়ে আরো পরে আলোচনা করবো। রহিন হোসেন প্রিন্স, আপনিও নিশ্চয়ই এই তাদের এই ঘোষণা শুনেছেন যে আমাদের কয়েকদিন থেকে আলোচনা হচ্ছিল যে এনসিপি যোগ দেবে জামায়াতে। অনেকে বলছেন যে এটা মানে হওয়ারই কথা ছিল, মাঝখানে অনেক নাটক হলো বা জল ঘোলা হলো। আদর্শিক দিক থেকে এনসিপি এবং জামায়াত কাছাকাছি, আপনি কি তাই মনে করেন? যদিও জুলাই অভ্যুত্থান থেকে জাত একটি দল। ধন্যবাদ আপনাকে। আমি 2-3টা দিক ছোট ছোট করে বলি। বিস্তারিত এটা মূল্যায়ন আমি খুব অপ্রয়োজনীয় মনে করছি এখন, কারণ মানুষকে তার অভিজ্ঞতা থেকে শিখতে হবে। আর যারা মূল্যায়ন করতে চান সেটাই, যেহেতু আমি একটা দলের দায়িত্ব পালন করি সেজন্য বিস্তারিত বলছি না। একটা হচ্ছে আপনি ওই যে যেটা যেটা আপনি কোশ্চেন করলেন, আমরা প্রথম দিক থেকেই যেটা
দেখেছি। হয়তো অভ্যুত্থানকালীন সময়ে সব কিছু বোঝা যায়নি, কিন্তু পরে যখন থলের বিলাল বেরোনো শুরু করলো তখন এদের অনেকের এবং ডিফ্যাক্টো যারা দায়িত্ব পালন করে তাদের যে পজিশন, তার সাথে এই যে জামাত ইসলাম এবং অন্যদের পজিশনে অমিল হওয়ার কোনো কারণ নাই। সেই জন্য আপনি দেখবেন আজকের ঘটনার পরে রাস্তায় অনেকে বলছে যে ঘরের লোক ঘরে ফিরে গেছে, বা এক সময় তো ওই দল বলেছিল যে বাবা ছেলের কথা, তা ছিল বাবার ঘরে ছেলেরা ফিরে গেছে। তার মানে যে রাজনীতির কথা যতই সামনে যাই বলুক না কেন, ভিত্তিটা যেটা ছিল সেইখানে তারা তাদের জায়গাটাই খুঁজে নিয়েছে, এটাকে অস্বাভাবিক দেখার কারণ নেই। এটি একটি দিক। কিন্তু আমি আরও দুটি দিকে একটু উল্লেখ করতে চাই। একটা দেখেন যে এত সবের পরেও অনেকে তরুণ, তাদের একটা পজিটিভ আকাঙ্ক্ষা ছিল না, এটা বললে বোধহয় ভুল বলবো, সেটা ছিল। অনেকে এখন অনেকে সাধারণ মানুষ হয়তো আকাঙ্ক্ষা করেছিল যে এরা হয়তো একটা পথ দেখাতে পারে, সবাই না হোক এদের মধ্যে কেউ কেউ, এটা ছিল না তা না ছিল। তা সেই জায়গায় আমরা দেখলাম যে নীতিহীন রাজনীতি দীর্ঘদিন ধরে যেটা চলে আসছে তার একটা অনিবার্য পরিণতি যে কোথায় চলে যায়। এবং এটা হয় যে যখন নীতিটা প্রধান না থাকে, ব্যক্তি গোষ্ঠী তার লাভালাভটা প্রধান থাকে, সেইটা হয়। এবং এটা এখন না, আমরা তো এই সময় আরও কিছু করতে পারিনি। যেমন 80-র দশকে এরশাদ বিরোধী আন্দোলনের সময় একসাথে মিছিলের পর যখন সহযোদ্ধাদের লাশ পড়ে আসে, তখন কিন্তু বড় বড় নেতারা ছাত্রনেতাদের যে আর্মির সাথে চলে গেছে। ওই সময় আন্দোলনে যখন আমরা যৌথ আন্দোলন করি রাজপথে, তখন কিন্তু কেউ কেউ ওই মিটিং থেকে উঠেও চলে গেছে। তাহলে সেই জায়গা থেকে শুরু করে এখনও যে কথাগুলো তুষার ভাই আরও কয়েকটা পয়েন্ট বললেন, তাতে দেখা যাবে এটা আছে। তাহলে এইখানে নীতিটা না, ব্যক্তি গোষ্ঠীর লাভালাভটাই প্রধান কথা। এবার আরেকটা পয়েন্ট আমি বলবো যে যেটা হয়তো অত সামনে আলোচনা হয় না, বা এখনও আমরা সুনির্দিষ্ট করে কেউ হয়তো সুনির্দিষ্ট বলতে পারবো না, তবুও এটা ভাবার জন্য বলে রাখতে হবে যে দেখেন এই কথাটা এবারও একটু চাউর হয়েছে যে এই যে রাজনীতি, এই রাজনীতির শুধু আমাদের হাতে নাই, বাইরের খেলোয়াড় আছে, ডিপ স্টেট এবং অনেকের কথা এখানে বলা হয়। আমরা আমাদের পলিটিক্যাল ভাষায় ভূ রাজনীতি, আধিপত্যবাদী, সাম্রাজ্যবাদী শক্তি, তাদের অবস্থানগুলো বলি, কিন্তু আমি সেই জায়গায় বলি যে বরঞ্চ দেখার ব্যাপার যে আগামী নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ার ক্ষেত্রে নানা বাধা আছে, নানা ধরনের কারসাজির খবর অনেকে এখনও বলে যে পরিবেশ পরিস্থিতি যা আছে এখনও সেরকম অবস্থা নাই। তাহলে ওই রকমের কারোর কোনো সিগন্যাল থেকেও এই ধরনের ঘটনাবলী ঘটছে কি না, যা আমাদেরকে আরেক ধরনের সংকটে ফেলতে পারে। আমি এই কথাগুলো এই জন্য বললাম যে আমাদের সামনে এখন পথ একটাই, যে যত কথা বলুক না কেন নির্ধারিত সময়ে যতটুকু সম্ভব ততটুকু ভালোভাবে এই গণতন্ত্রের পথে যাত্রার জন্য নির্বাচনটা সম্পন্ন করতে হবে। সুতরাং এই আলোচনায় আমাদেরকে ব্যস্ত রাখার থেকে আমি মনে করি যে আলোচনাটা জরুরি। যেমন আপনি সূচনায় বললেন যে আগামীকাল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, আজকে কিন্তু আলোচনার একটা অন্যতম এজেন্ডা হওয়ার দরকার যে আসলে যে আচরণবিধি পালিত হচ্ছে কিনা, সরকার যেটা আছে সে কি নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দায়িত্ব পালন করতে পারছে কিনা, আমাদের যে সম সুযোগের কথা বলা হয় সেইটার ক্ষেত্রে এখন কতটুকু আমরা দেখছি, অস্ত্র উদ্ধার কী হলো, মানুষের মধ্যে এখনও নির্বাচনী আমেজটা ফিরে আনতে পারলাম কিনা। আমার কাছে অনেক সময় মনে হয় যে আমাদেরকে মনে রাখবেন যে এখন এমন অনেকগুলো ইস্যুতে সামনে বক করে রাখা হবে যাতে করে নানা ধরনের প্রশাসনিক কারসাজি হোক, যাই হোক, অন্যান্য সুযোগগুলো কিভাবে তৈরি হয় আমরা হয়তো বুঝতে পারবো না। সুতরাং আমরা এগুলোকে দেখব, কিন্তু যারা গণতন্ত্রের পথে যাত্রার পথটাকেই প্রধান পথ মনে করি তাদের এবং দেশের জনগণকে, বিশেষ করে সচেতন যারা, তাদের অন্যতম দায়িত্ব হবে যাতে করে আমরা একটা নির্বাচনের এই ভালো যাত্রায় কাজ করতে পারি। এখন ওই আলোচনাগুলো সামনে আনা দরকার যে কোনটা ব্যত্যয় ঘটতেছে, সেক্ষেত্রে করাটা কি, ধন্যবাদ। সেটাই জরুরি বলে আমি মনে করি। ডক্টর আব্দুল তুষার, আমরা এনসিপির ক্ষেত্রে দেখছিলাম যে এনসিপির শীর্ষ নেতৃত্ব এমন সব ফেসবুকের স্ট্যাটাস, যেমন তারা বলেছেন যে একটি আসনের জন্য লাল স্বপ্নটা বিক্রি করো না। এসব ফেসবুক স্ট্যাটাস কিন্তু এখন প্রচুর ভাইরাল হচ্ছে, শেয়ার করছে মানুষ। লাউ কদু, বড় দুই দল বিএনপি জামাতকে লাউ কদুর দল বলেও সমালোচনা করেছে ফেসবুকে, এটা সেখানে কিন্তু আছে, একদম সবার কাছে আছে। এরকম একটা পরিস্থিতি এনসিপি আবারও, মানে তারা শেষ পর্যন্ত, অনেকে আশা করেছিল জুলাই অভ্যুত্থান থেকে তৈরি হয় একটি দল হয়তো বিকল্প শক্তি হয়ে দাঁড়াবে দুই দলের বাইরে। এ ধরনের যেই তাদের অবস্থান, সেখান থেকে আপনার কাছে, মানে আমরা এলডিপির বিষয়ে আলোচনা করছিলাম প্রথমে, তো এনসিপির বিষয়ে আলোচনা করা হয়নি, তো
এই যে এনসিপির শীর্ষ নেতৃত্ব একসময় মানুষকে কিভাবে আশা জাগিয়েছে, সেখান থেকে তারা জামাতের সাথে গেল, আপনার কাছে কি মনে হয় যে দলটির সম্ভাবনা শেষ হয়ে গেল কিনা? সম্ভাবনা কখনো শেষ হয় না, আসলে নতুন সম্ভাবনা তৈরি হয়। যেমন ধরেন কারো পরীক্ষায় ফার্স্ট হওয়ার কথা ছিল, তো সে ফার্স্ট হওয়ার সম্ভাবনা হারিয়ে ফেললো, ফেল করার সম্ভাবনা বাড়লো, সম্ভাবনা কোথাও না কোথাও বাড়ে। তো সেই রকম যে অবস্থাটি দাঁড়িয়েছে এখন, আপনি চিন্তা করে দেখেন, শহীদ মুগ্ধের কথা নিশ্চয়ই সবার মনে আছে। সে একটা স্টেটাস দিয়েছিল যে আন্দোলনের মধ্যে দল ঢুকে পড়েছে, দল ঢুকে পড়াটা ঠিক হবে না। এখন দেখেন আন্দোলন দলের মধ্যে ঢুকে পড়লো। যারা কিনা জুলাই আন্দোলনের মূল কেয়ারটেকার হিসেবে নিজেদেরকে দাবি করেছে, মূল লিডার হিসেবে দাবি করেছে, তারা কোথায় ঢুকে পড়লো? এমন একটা দলের মধ্যে যে দলের অতীতের বহু ব্যাগেজ রয়েছে। তার মানে তারা কেন ঢুকেছে? আদর্শের ভিত্তিতে ঢুকে নাই, তারা এই দলের সঙ্গে জোটে যোগ দিয়েছে, জোটে মানে জোটবদ্ধ হয়েছে আসনের জন্য। তার মানে 30টি আসন 2000 মানুষের রক্তের চাইতে বেশি গুরুত্বপূর্ণ। 30টি আসন কয়েক হাজার লোকের আহত হওয়ার চাইতে বেশি গুরুত্বপূর্ণ। 2টি আসন হাজার হাজার লাখ লাখ এমনকি কোটি মানুষের যে আস্থা, তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ। তারা এমন একটি জোটে যোগ দিয়েছে যে দলটির অতীতে কখনো বাংলাদেশে শাসন করার মতো আসন পাওয়া তো দূরের কথা, সংসদে ঠিকমতো মতামত দেওয়ার মতো যে আসন, সেরকম আসন পাওয়ারও কোনো ইতিহাস নাই। তার মানে তারা এমন একটা দলকে সহায়তা করতে সেখানে যুক্ত হয়েছে জুলাই অভ্যুত্থানের শক্তিকে সাথে নিয়ে, যে দলটি এর আগে পর্যন্ত গত 54 বছরে নির্বাচনী সাফল্যের কোনো ইতিহাস নাই। এই দলটি আগে বিএনপির ঘাড়ের উপরে থাকতো। এখন আমি কোনোভাবেই দলটিকে ছোট করছি না, কিন্তু যারা ছোট এখন, তাদের কি হবার কথা ছিল? আলো বাতাসে বৃক্ষ হওয়ার জন্য সংগ্রাম করার কথা ছিল। একটা অরণ্যে সেই বৃক্ষটি সবচেয়ে বড় হয়ে ওঠে যে বৃক্ষটি প্রতিকূলতার বিরুদ্ধে সংগ্রাম করে এবং বিজয়ী হয়। আজকে এই ছোট্ট এনসিপি, যার কিনা চারা গাছের মতো একটা অবস্থা, সেই এনসিপি লড়াই বাদ দিয়ে তারা একটা বৃহৎ বৃক্ষকে আঁকড়ে ধরল পরজীবী প্রাণীর মতো। এটা আমাদের জন্য খুবই হতাশার, কেননা আমরা এই তরুণদেরকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম। এই আসন ভাগাভাগি বাটোয়ারার হিসাবটা কি? 30টি আসন। তাহলে অন্য দলের সঙ্গে তারা যায় নাই কেন? তারা তো অন্যদের সাথে নেগোশিয়েট করেছিল। সেটা কি? 30টার চেয়ে কম আসন। এছাড়া তো আর অন্য কোথাও মিল নাই। যেমন যদি আপনি বলেন এই 10টি দলের আগের যে 8টি দল, সেই 8টি দলের যে ম্যানিফেস্টো, সেই 8টি দলের যে গঠনতন্ত্র, 8টি দলের যে রাজনৈতিক ইতিহাস, তার সঙ্গে কি এনসিপির আদর্শ কিংবা ইতিহাসের কোনো মিল আছে? শুধু জুলাই আন্দোলনে একসঙ্গে আন্দোলন করা ছাড়া। এরা সকলেই স্বৈরাচারের শত্রু, কিন্তু এরা কি সকলেই একই ধরনের গণতন্ত্র চায়? এদের ম্যানিফেস্টোতে কি একই ধরনের শাসনতন্ত্র তারা চেয়েছিল? এনসিপি এখনো জুলাই সনদে স্বাক্ষর করে নাই। জুলাই সনদে স্বাক্ষর করার আগেই তারা বেশি গুরুত্বপূর্ণ মনে করেছে এই জোটে যোগ দেওয়া। যেখানে গণভোট হবে সামনে, সেই গণভোটের পক্ষে যে জুলাই সনদ বা জুলাই সনদের পক্ষে যে গণভোট, সেইখানে তারা এখনো সই করার সময় পায় নাই, কিন্তু 30টি আসনের বিনিময়ে তারা একটা জোটে ঢুকে পড়ার জন্য সময় পেয়েছে। তার মানে কি তাদের কাছে জুলাই সনদে স্বাক্ষর করার চাইতে আচ্ছা, জোটে যোগ দেওয়া বেশি গুরুত্বপূর্ণ? তাহলে তারা কি করেছে আসলে? একটা গল্প আছে না, যে বন্ধু তোমার স্বপ্ন বিক্রি করো না। আমাদের অনেকের কাছে এটা মনে হতে শুরু করেছে যে এক ধরনের কেনাবেচা হয়ে গিয়েছে এই স্বপ্ন। কোন স্বপ্ন? যে স্বপ্নের মধ্যে নারী পুরুষ নির্বিশেষে যোগ্যতার ভিত্তিতে একটি সমাজ তৈরি করার কথা বলা হয়েছিল কোটা না মেধা। অথচ এই আসনই তো কোটা। 300 আসনে আপনি যদি প্রতিদ্বন্দ্বিতা করতেন 300 মেধাবীকে দিয়ে, আমি বুঝতাম কোটা না মেধা। এখন তো আপনি কোটা পেয়েছেন 30টি আসনে। ধন্যবাদ, বুঝতে পেরেছি।